একটু বলবেন যে শঙ্কা আসলে আগে ছিল বিভিন্ন রাজনৈতিক দল বা আপনারাও করেছেন যে হয়তো নির্বাচন হবে কি হবে না বা সময় মতো হবে কি না, সরকার কতটুকু মানছে কি মানছে না, নানা রকম দাবি দাওয়া আমরা আসলে দেখেছি। এর মধ্য দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলই গেছে নিজের নিজ জায়গা থেকে। সেই শঙ্কা মন থেকে আসলে দূর হয়েছে কিনা? জি, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার যারা বিজ্ঞ সহ-আলোচক উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, নির্বাচন হবে এবং এই ৫ আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, এটার জন্য আসলে নির্বাচন হতে হবে। আমরা প্রথম থেকেই এনসিপির অবস্থান অন্তত এরকম ছিল। নানান ধরনের শঙ্কা ছিল, এখনো আছে। এখন হয়তো আগামীকালকে তফসিল ঘোষণা হবে। তবে আম আমরা এইটুকু নিশ্চিত হতে পারি যে নির্বাচন হচ্ছে। কিন্তু এখনো শঙ্কা আছে যে নির্বাচনটি কেমন হবে। কারণ আমরা সারা দেশ জুড়ে যা দেখছি, আ যেই আমি যদি বলি যে ক্ষমতার প্রভাব এবং পেশি শক্তির যে একটা প্রভাব আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবং সেটা নির্বাচনী সংস্কৃতিতে সেটা আরো অনেক বেশি। এবং আমি যদি বলি যে টাকার যে একটা প্রভাব নির্বাচনী সংস্কৃতিতে, সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে সেই সংস্কৃতির মধ্যেই আছি এবং বাংলাদেশে একটা গণ-অভ্যুত্থান হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক এই পরিবর্তনগুলো আমরা দেখিনি। সুতরাং নির্বাচনটি কেমন হবে এটি নিয়ে যেমন জনমনেও প্রশ্ন আছে। আমরা যখন গণসংযোগ করতে যাচ্ছি বিভিন্ন এলাকায়, সেখান থেকে কিন্তু এরকম আমরা আশঙ্কা তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থেই আসলে ভোটাররা নিশ্চিতভাবে তারা ভোট দিতে পারবেন কিনা, কোনো শঙ্কা আছে কিনা, বা আমাদের কাছে প্রশ্ন করছেন যে আপনারা কি বলেন, আসলে কি নির্বাচনে আমরা কি ভোট দিতে পারবো কিনা ঠিকঠাক গিয়ে। সুতরাং এখানে ২ টি বিষয়, যে সাধারণ মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন। সাধারণ মানুষ এখন অনেক বেশি প্রতিবাদী। একটা বাংলাদেশে যে গণ-অভ্যুত্থান হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের রাজনৈতিক পরিবর্তন এসছে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু তাদের এই রাজনৈতিক অধিকার প্রয়োগেও এবার অনেক সোচ্চার হবে। সেই জায়গায় আমার মনে হয় যে রাজনৈতিক যেই দলগুলো আছে তাদের কিন্তু এখানে এটা একটা অ্যালার্মিং আ বার্তা বলবো আমি। কারণ হচ্ছে যে পুরনো সংস্কৃতিতে বাংলাদেশে আর নির্বাচন করা যাবে না এবং এই জায়গা থেকে অবশ্যই ইলেকশন কমিশন এবং মাঠ প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন, সবাইকে কিন্তু দায়িত্বশীল ভূমিকায় আসতে হবে। না হলে কিন্তু এই যে বারবার করে প্রধান উপদেষ্টা বলছেন যে খুব আশাবাদী কথা বলছেন যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন, এবং উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন যে প্রত্যেকের এটা একটা দায়। এই দায়টা আমাদের আসলে এই গণ অভ্যুত্থানের মধ্যেকার দায় আমাদের প্রত্যেকটা মানুষের, যিনি আসলে দায়িত্ব পালন করবেন এই নির্বাচনে তাদেরও, যারা অংশগ্রহণ করবে প্রার্থী হিসেবে তাদেরও। সুতরাং এই অভ্যুত্থানটাকে যাতে জানে আমরা না ভুলি এবং জুলাইটাকে না ভুলি, এটি কিন্তু এখানেও একটা বার্তা আর কি। আপনি আপনার কথার মাঝখানে বললেন যে আমাদের আসলে রাজনৈতিক কোনো পরিবর্তন হয়নি এবং টাকার প্রভাব, আপনারা যখন বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে গেছেন বা রাজনৈতিক নানা রকম খবরাখবরের মধ্য দিয়ে যখন আপনারা গেছেন, তখন হয়তো এই বিষয়টা আপনাদের সামনে এসেছে। রাজনৈতিক পরিবর্তন হয়নি বলতে আসলে কি বুঝাচ্ছেন, মানে কি পরিবর্তন হয়নি? দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু আম যাতে আসলে রাজনীতি সচেতন না হয়, এই কারণেই কিন্তু আমাদের রাজনীতিবিদরা সবসময় মার্কার প্রচারণা করেছে বহু বছর ধরে। বাংলাদেশের মানুষকে আসলে এটি রাজনীতিবিদদের এক ধরনের প্রতারণা। যে যাতে কারণ জনগণ যখন সচেতন হবে, জনগণ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হবে, সে যখন যোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়ার মতো সক্ষমতা অর্জন করবে, তখন কিন্তু আমাদের রাজনীতিবিদরা তাদের আসলে প্রতারণার মধ্যে ফেলতে পারবে না। কারণ আমরা দেখেছি যে আসলে টাকার বিনিময়ে ভোটারদের কেনার একটা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আছে। তো সেই জায়গার কথাই বলছি আসলে। এবং আরেকটা ব্যাপার, যেটা ক্ষমতার প্রভাবের কথা বলছি, অস্ত্রের ঝনঝনানির কথা বলছি, যে আমি যখন নিজের এলাকায় প্রচারণার ক্ষেত্রে গেছি, তখন তাদের মধ্যে এক ধরনের ব্যাপার যে আসলে যার পোস্টার অনেক বেশি এবং যার পেছনে নেতাকর্মী, যাদের আসলে ওই ক্ষমতার প্রভাবটা যাদের দেখলেই মনে হয় যে ঠিক আছে উনি আসলে এমপি হয়ে আসবেন, এবং তাকে না ভোট দিলে, তাকে যদি ভোট না দেন, সেখানে আবার কি বিপদে পড়ে সাধারণ মানুষ। তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটা ব্যাপারও আছে যে বড় দল তাদের যদি ভোট না দেই, সেখানে আবার আমি এলাকায় থাকতে পারবো কিনা, আমাদের উপরে আসলে কোনো ধরনের হামলা বা মামলার শিকার হব কিনা, মানুষ কিন্তু এই ধরনের শঙ্কা করে। সেই জায়গা থেকে আসলে সব রাজনৈতিক দলের যারা আছেন তাদের কিন্তু এই বিষয়টা বুঝতে হবে। এবং সত্যিকার অর্থে আমি যেটা মনে করি যে ক্ষমতার প্রভাবে রাজনীতির দিন আসলে শেষ। এই সময় আমাদের আসলে একটা ওয়েক আপ অ্যালার্ম, যে আমাদের সাধারণ মানুষের সাথে সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। এবং যেই সম্ভাবনাটা বাংলাদেশে
এই 5 আগস্টের পরে এসছে পরিবর্তনের যে সম্ভাবনা, সেটি কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলের মনে রাখতে হবে। দেখেন, আমরা যখন নতুন দল হিসেবে, তরুণ দল হিসেবে যখন প্রচারণায় যাচ্ছি, আমাদেরও কিন্তু স্বাভাবিকভাবেই আমরা যাতে ভীত সন্ত্রস্ত না হই যে অন্য প্রতিপক্ষের যে রাজনৈতিক নেতারা আছে তারা যাতে আমাদের উপরে হামলা না করে। আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে এবি পার্টির ফুয়াদ ভাইয়ের উপরে এক ধরনের, উনি একটা বক্তব্য প্রদানের ফলে ওনার উপর যে ধরনের একটা আক্রমণাত্মক ব্যাপার ঘটেছে, সেটি খুবই দুঃখজনক। তো প্রচারণার ক্ষেত্রেও যাতে আমরা এই ধরনের সমস্যার মধ্যে না পড়ি, এবং নির্বাচনের ব্যাপার তো আছে, প্রত্যেকটি বুথ, প্রত্যেকটি কেন্দ্রে সেই ধরনের প্রভাব, ক্ষমতার প্রভাব যাতে আমরা না দেখি, আমরা জানি সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে সামনের দিকে এগোতে পারি, এটি আমাদের আসলে সত্যিকার অর্থে চাওয়া এবং প্রত্যাশা। আব্দুল সালাম, আপনিও কি একমত কিনা মনিরাজ শারমিনের সাথে? কোন বিষয়ের সাথে? আহ, যেভাবে হচ্ছে আগামী নির্বাচনকে যে সংখ্যাগুলো সামনে রেখে তাদের দলের পক্ষ থেকে মনে করছেন যে রাজনৈতিক কোনো পরিবর্তন হয়নি, এখনো রাজনৈতিক প্রভাব রয়েছে, সাধারণ মানুষ ভয় পায় যে বড় দলকে নির্বাচনে জিতিয়ে না আসলে এলাকায় থাকতে পারবে না, এই ভয়ে হয়তো বড় দলগুলো জিতে যেতে পারে, এ ধরনের যে বিষয়গুলো তিনি সামনে তুলে নিয়ে এসছেন, আসলেই কি তাই? এটা হলো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। যেহেতু দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাত্রে হয়েছে, আমি এবং ডামি নির্বাচন হয়েছে, ওই রকম একটা মনস্তাত্ত্বিক অবস্থা এখনো অনেকের মধ্যে বিদ্যমান। এইবারে নির্বাচনটা তো স্বাভাবিকভাবে আগের বারের মতো নির্বাচন না, আর এইবারের নির্বাচন কমিশন আগের মতো নির্বাচন কমিশন না। আর এইবার তো মানে যারা ক্ষমতায় আছে তারা আবার ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তাই কাজে ক্ষমতার প্রভাবটা তো এখানে থাকার কোনো কারণ নাই। আর আরেকটা কথা হলো যে দল বড় ছোট, এটা তো আর, এটাকে এখন আমার দল আমি ছোট করব? আমার দল তো আমি চাবই যে আমার দল যাতে আরো বড় হয়, আরো জনপ্রিয় হয়, আরো জনসমৃদ্ধ হয়, সেটা তো আমি চাবই। কিন্তু আচার আচরণের দিক দিয়ে স্বাভাবিকভাবেই যাতে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, সুন্দর হতে পারে, সেটার জন্য চেষ্টা করতে হবে। আর আরেকটা হলো, যেহেতু নির্বাচনে এবার জোর করে দখল করার কোনো সুযোগ নাই, কাজে সেই কারণে নির্বাচনটা জনগণ যাকে পছন্দ করবে, জোর করলে কিন্তু তাকে পছন্দ করবে না। কাজে যে ভালোভাবে তার সাথে ব্যবহার করবে সেই কিন্তু ভোটে জয়লাভ করবে। কাজে এখানে জোর করে তো ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কাজে এখানে এই বিষয়টা হলো, এখন যে পুলিশ বলি, আদার্স যে সমস্ত বিষয় বলি, সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা অংশগ্রহণকারী দল যেগুলো আছে, সেই দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে। আমরা যদি মনে করি যে নিজেরা যে এলাকার ভোট সেন্টারের পরিবেশটা আমরা ঠিক মতো বজায় রাখবো, ভোটের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলো যদি আমি মেনে চলবো, পাশাপাশি নির্বাচন কমিশন যদি সে তার দায়িত্বটা ঠিক মতো পালন করে এবং প্রশাসন যদি তার দায়িত্বটা ঠিক মতো পালন করে, তাহলে তো এখানে মেজর সেরকম কোনো ঘটনা হওয়ার কোনো সুযোগ নেই। এইটা আগে থেকেই যদি আমি এই ধরনের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে থাকি, তাহলে তো সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে আমাকে অটোমেটিক্যালি দুর্বল করে দিবে। আমাকে এটা নিজস্ব আমার সাহস নিয়ে, আমার জনগণের উপর নির্ভরশীলতা নিয়ে আমাকে যেতেই হবে, ভোট সেন্টারে যেতে হবে, মাঠে যেতে হবে, আমার নির্বাচনী প্রচার প্রপাগান্ডা করতে হবে। আর যখন নির্বাচন প্রপাগান্ডা প্রচার শুরু হবে, তখন তো স্বাভাবিকভাবে পক্ষ বিপক্ষ আসবে, পক্ষে বক্তব্য আসবে, বিপক্ষে বক্তব্য আসবে, এবং সেই সমস্ত বক্তব্যগুলোকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, সেটার জন্য আমাদেরকে একটা টোটাল যে নির্বাচনী যে শিডিউল যেটা আছে, বা নির্বাচনী যে আমাদের আচরণ বিধিটা আছে, সেই আচরণ বিধিটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে তো এগুলো অসুবিধা হওয়ার কথা না। আর আরেকটা, কালো টাকার প্রভাব, অবশ্যই কালো টাকার প্রভাব যাতে না আসে সেটার জন্য চেষ্টা করতে হবে। যেমন এখানে তো আমি বলি যে আজকে এটা তো বলা হচ্ছে যে 1-2 উপদেষ্টা আজকে তারা রিজাইন করলো, আগামীকালকে শিডিউল অ্যানাউন্স হওয়ার পরে তাদের রেজিগনেশন কার্যকর হবে। কেন? এটা তো নৈতিকভাবে তারা এতদিন ক্ষমতায় ছিল, এবং ক্ষমতায় থেকে তাদের নামে বিভিন্ন পত্রপত্রিকা সব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আসছে। কাজে এইগুলো তো নৈতিক কারণেই
তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না, এবং এই ব্যাপারে তো অবশ্যই বক্তব্য থাকা উচিত। এর আগে তো আমরা দেখছি যারা তত্ত্বাবধায়ক সরকার, কারণ এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা দেখছি ইন্টেরিয়াম গভর্নমেন্টে যারা থাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতেই হতো তাহলে এনসিপির আজকে যে প্রধান তিনি যখন রিজাইন করে চলে আসলো, দল গঠন করলো, তাহলে তারাও সেই সময় আসতে পারতো। তারা এতদিন ক্ষমতার ভাগাভাগি করে এখন আইসা নির্বাচন অংশগ্রহণ করবে, এটা তো কোনোভাবে নৈতিক হতে পারে না। কাজে অনৈতিক যেটা সেটা সবাইকে বলতে হবে। ঠিক তেমনি ভাবে নির্বাচনী মাঠে যখন আমরা নামবো তখন আচরণ বিধিটা আমাদের সবার জন্য এক হইতে হবে। কে বড় কে ছোট, কে বড় দল কে ছোট দল, কে শক্তিশালী কে শক্তিশালী না, এটা যাতে বিবেচ্য বিষয় না হয়। সেটা আইনের লোকজন যারা আছে তারা যদি সেটা সেভাবে কার্যকর করার জন্য চেষ্টা করে, আর নির্বাচন কমিশন যদি কঠোরভাবে সেটাকে মাঠে প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই নির্বাচন, আমরা তো আশা করি ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে। আচ্ছা, আমি এখানে একটু প্রশ্ন করতে চাই সালাম ভাইকে এবং আমাদের মনিরার সামনে দুইজনের জন্য দুইটা প্রশ্ন থাকছে আমার পক্ষ থেকে। সালাম ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন পর্যায়ের বহু টক শোতে, সেমিনার, বিভিন্ন জায়গায় আলোচনা, যে সমস্ত আলোচনা হচ্ছে, সেই জায়গায় একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেরই আশঙ্কা যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী পরিবেশটা ঠিক রাখা হবে না, সুষ্ঠু রাখা হবে না, বিএনপির লোকজনের হামলার আশঙ্কা, এই রকম নানা রকমের, অর্থাৎ বিএনপিকে এক রকমের ভয় পাচ্ছে অনেকগুলো দল জোট যাই বলেন। এই ভয়টা কেন পাচ্ছে, এই ব্যাপারে কোনো অভয় দেবেন কিনা আপনি, এই প্রশ্ন আপনার কাছে? এটা অভয়ের কিছু না, এটা হলো একটা শুধু বিএনপি কে, মানে বিএনপি যাতে, কারণ আমরা তো দেখছি যখন নির্বাচনের কথা বলছি আমরা 6 মাসের মধ্যে, তখন তো অনেকেই বলছে বিএনপি খালি নির্বাচনের ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু আমরা যে দেশের প্রয়োজনে বলছি সেই জিনিসটা কিন্তু তারা সেটা করে না। এবং বিএনপি তারা প্রকাশ্যে বলছে যে এখন ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য এখন এত ভোট দরকারটা কি। হাসিনাও যেরকম বলতো যে ভোট কেন দেবো, বিএনপি ক্ষমতায় আসবে এটার জন্য। তাই কাজে এটা হলো যে বিএনপি কে যে কোনো ভাবে মানে ক্ষমতার বাইরে রাখার জন্য যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার এটা অংশ। বিএনপি, আমি তো বিএনপি তো আইনের ঊর্ধ্বে না, বিএনপি এখন ক্ষমতায় নাই, বিএনপি তো নির্বাচন কমিশন বা ডক্টর ইউনূস তো বিএনপি করেন না। তাই কাজে এখানে আইনটা যদি ঠিক মতো প্রয়োগ হয়, যেটা যদি বিএনপি অন্যায় করে তাহলে বিএনপির বিরুদ্ধে সেটা প্রয়োগ হবে, আর যদি অন্য যে করবে সেটার বিরুদ্ধে প্রয়োগ হবে। আর একটা তো কথা আমি যেটা বললাম যে এখানে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে মানে নির্বাচনের আচরণের বিধির ব্যাপারে যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, এটা জন্য কঠোরভাবে নিজেদের মধ্যে আলোচনা হওয়া উচিত, যে কোনোভাবেই যাতে। আরেকটা কথা হলো যে বিএনপি এখন নির্বাচন করতেছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি কেন উগ্রতা দেখাবে, বিএনপি কেন এমন অবস্থা করবে যাতে নির্বাচনটা প্রশ্নবোধক হতে পারে, বিএনপি এমন কেন আচরণ করবে যে নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। বিএনপির পক্ষ থেকে সেটা করার তো কোনো কারণই নাই, বরঞ্চ অন্যরা করে যাতে বিএনপির কাঁধে সেটা চাপাতে না পারে, সেটার জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনকে বলবো যে তারা কঠোরভাবে যাতে নির্বাচন আচরণ বিধি যাতে ফলো করার চেষ্টা করে। জি, অনেক ধন্যবাদ। মনিরা আপার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা সবসময় বলে এসছেন যে যথাযথ সংস্কার, অর্থাৎ সম্পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচনে যাবেন না। আমরা এরই মধ্যে দেখেছি যে আপনারা 125 আসনে প্রার্থী ঘোষণা করেছেন। তো তাহলে কি আপনাদের যে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত বা যে চাওয়া ছিল সংস্কারের ব্যাপারে, সেই রকম সংস্কার হয়ে গেছে, বা যে সংস্কার হয়েছে তাতে কি আপনারা সন্তুষ্ট, যার কারণে আপনারা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন? এ ব্যাপারে আপনাদের আসলে অবস্থান কি, পরিষ্কার বক্তব্য চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমরা যদি এটা বলি যে বর্তমানে যে দলগুলো আছে সেই দলগুলো যখন প্রথম থেকে, আমরা 5 আগস্টের পর থেকেই আমরা দেখেছি এক ধরনের নির্বাচন কেন্দ্রিক
প্রচারণা বা নির্বাচনটাকেই বাংলাদেশের একমাত্র গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করবার একটা প্রয়াস। সেখানে আমরা বারবার করে বলেছি যে না, এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কাজ শুধুমাত্র নির্বাচন আয়োজন করা না, এটি কোনো নির্বাচনকালীন সরকার না অথবা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এটি অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এটি এখন সংস্কার হতে হবে বাংলাদেশের। এত বড় একটা পরিবর্তনের পরে, এত বড় মানুষ, এতগুলো মানুষের আত্মত্যাগের পরে একটা পরিবর্তন আসতে হবে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম মৌলিক কিছু সংস্কারের জন্য আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ছিল, অন্যান্য সকল দলের পক্ষ থেকেই এক ধরনের প্রস্তাবনা, যেটি কিন্তু ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি। আমরা মৌলিক সংস্কারের কথা বলেছি, তবে যে সংস্কারটি বেশিরভাগই সেই সংস্কার প্রস্তাবনা ছিল একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সংক্রান্ত এবং সংবিধান সংক্রান্ত। কিন্তু দেখেন, আমি যদি বলি যে আমরা এনসিপি স্যাটিসফাইড কিনা সংস্কার নিয়ে, দেখেন যেটা একেবারে মানুষের ভাগ্যের সাথে বা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত শিক্ষা সংস্কার কমিশন, সেটি গঠিত হয়, মানে সেটি নিয়ে আমরা কথা বলতে পারিনি, সুযোগ হয়নি। স্বাস্থ্য সংস্কার কমিশন নিয়ে আমরা খুব বেশি কথা বলতে পারিনি, ঐকমত্য কমিশনেও কথা বলতে পারিনি, এবং পুলিশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, আমরা কিন্তু মানে সেটি নিয়েও কিন্তু খুব বেশি কথা বলতে পারিনি। সুতরাং সেই জায়গা থেকে আমি যদি বলি যে এনসিপি সন্তুষ্ট, এনসিপি আসলে সংস্কার নিয়ে সন্তুষ্ট না। যেই সংস্কারের কথা আমরা বলছি বহুদিন ধরে, 5 আগস্টের পর থেকে আমরা যেটা বলছি যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে অর্জিত হয়নি এই সংস্কারের মাধ্যমে, এই ঐকমত্য কমিশনে আলোচনার মাধ্যমে। তবে এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেহেতু 31টিরও বেশি রাজনৈতিক দল আমরা একসাথে বসেছি, আমরা আলোচনা করেছি, এটিও একটা বড় অ্যাচিভমেন্ট বলে এনসিপি মনে করে। এবং মৌলিক সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে যেরকম যে অগ্রগতিগুলো এসছে, যেগুলো কিনা আমরা গণভোটের মাধ্যমে এখন আমরা পাশ করাতে চাচ্ছি, আমরা সংস্কারটিকে সামনে রেখে যে নির্বাচনটিকে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি এবং গণভোটের আমরা হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করব। দেখেন আপনি, এটা তো হচ্ছে আমাদের এক ধরনের অবস্থান, এবং আমরা যখন এখন এলাকায় যাচ্ছি আমরা কিন্তু এই গণভোটে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করছি। কিন্তু আমরা যেটা দেখছি, অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আসলে এই গণভোট নিয়ে খুব বেশি উচ্চবাচ্য বা কথাবার্তা বলছে না, সেটা সকল ক্ষেত্রে, মিডিয়াতে বলেন বা আমরা যদি বলি যে সাধারণ মানুষের কাছে। সুতরাং এই নির্বাচনটি আমাদের কিন্তু এই সংস্কারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নির্বাচন। দেখেন, আপনারা যদি দেখেন যে এখানে সালাম ভাই বলছিলেন যে আমাদের নির্বাচনী যে আচরণবিধি সেগুলো মানতে হবে। আচরণবিধি যদি সত্যিকার অর্থে মানে ইমপ্লিমেন্ট করা হয় বা ইম্পোজ করা হয়, সেটার ক্ষেত্রে কিন্তু মানে বড় দলগুলির যারা প্রার্থী তাদের বিপদ হয়ে দাঁড়াবে। 25 লাখ টাকা যেটা বার আছে নির্বাচনী খরচের জন্য, সেটি তো ওনারা পারবেন না, কারণ ওনারা এখানে 25 কোটির মধ্যে চলে গেছেন অলরেডি। সুতরাং এই এখন, এবং এই জায়গা থেকে আমি যদি বলি নতুন রাজনৈতিক দল হিসেবে, যেমন আমার ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা নাই, আমার ক্রাউড ফান্ডিং করতে হবে, আমার মানুষের কাছে টাকা চাইতে হবে, কারণ আমার নির্বাচন করবারই টাকা নাই। এখানে 25 লাখও আমার কাছে অনেক বেশি টাকা। সুতরাং নির্বাচনী আচরণবিধিও যেরকম সবার মানতে হবে, এটি আসলে অনেক ক্ষেত্রে এটা আমার কাছে ফ্যালাসি মনে হয় যে সত্যিকার অর্থে এটা আসলে মানে কিভাবে করে আসলে মানা যাবে, এটি একটি ব্যাপার। সংস্কার আমাদের একার বিষয় না। এনসিপি সংস্কারের কথা বলছে, এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এনসিপি সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবর্তনের কথা বলছে বলেই সংস্কার শুধু এনসিপির চাওয়া না। আমরা কিন্তু আশা করি যে অন্যান্য দলগুলো